সো ফার্স্ট অফ অল আপনাদের জন্য আমি হয়তো একটা ডিস্ট্রিবিউশন তৈরি করে দিতে পারি যেখানে আপনারা এরকম একটা গিটে পাবেন। গিটে যখন আপনি যাবেন, আপনি যখন ফার্স্ট GitHub ওপেন করবেন, সাপোজ দিস ইজ হলো GitHub অ্যাকাউন্ট। আরো অনেক গিটের ইয়ে আছে, GitLab। সো এইরকম অনেকগুলো গিট একটা হলো ওপেন সোর্স রিপোজিটরি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনি ইচ্ছা করলে এই গিটের রিপোজিটরিতে আপনি একটা সার্ভার বানিয়ে ওখানে রাখতে পারেন। গিটের একটা নিজস্ব কিছু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সে কি করে, ভার্সন ওয়াইজ ফাইলগুলোকে সে স্টোর করে, ভার্সন ওয়াইজ ফাইলগুলোকে স্টোর করে এবং এইটা আপনার আম, বিভিন্ন সময় আপনি ইচ্ছা করলে ভার্সন টু ভার্সন চেঞ্জ করতে পারেন। কেন এটা ডেভেলপমেন্টে লাগে? কারণ ডেভেলপমেন্টে যখন আপনি করতে যাবেন তখন আপনাদের মাল্টিপল ইউজাররা এখানে কানেক্টেড থাকবে, মাল্টিপল ডেভেলপাররা কানেক্টেড থাকবে। তারা বিভিন্ন সময় কোডগুলোকে কাজ করবে, বিভিন্ন ফাংশনে কাজ করবে, কিন্তু ফাইনালি এটা তো একটাই রিপোজিটরি হবে এবং সেই রিপোজিটরিটা আমাদেরকে ডেপ্লয়মেন্টে যেতে হবে। তো এই যে কোলাবোরেটিভ ওয়ার্ক, এই কোলাবোরেটিভ ওয়ার্ক গুলাকে যদি আপনি ম্যানেজ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে একটা সিস্টেম লাগবে যেখানে যেই রিভিশন গুলা আপনার হচ্ছে বা নতুন নতুন কোড গুলাকে অ্যাড হচ্ছে, সেটা যেন সিস্টেম অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে এবং সে আইডেন্টিফাই করতে পারে যে এখানে কতটুকু নতুন কোড, কতটুকু পুরাতন কোড ছিল, কোনটা কনফ্লিক্ট করছে, কোনটা আরেকজনের কোডের সাথে আহ আহ সাংঘর্ষিক হচ্ছে, সেই ব্যাপারগুলো এখানে যাতে আসতে পারে। তো সাপোজ একটা টিম আছে, টিমের একটাই প্রজেক্ট কিন্তু মাল্টিপল টিম কাজ করছে। তারা তাদের নিজস্ব সোর্স গুলাকে কমিট করছে। কমিট মানে হলো আমি আমার সোর্সটা শেষ, আমি এখন সার্ভারে এটাকে পুশ করলাম। পুশ করার পর কি হচ্ছে, সেই সার্ভারটাকে একটা জায়গায় যে স্টোর হচ্ছে, একটা রিভিউয়ার আছে, সেই রিভিউয়ার সে রিভিউ করবে কোডটাকে, রিভিউ করে বলবে যে হ্যাঁ, এটা ওকে আছে, এটা এখন মার্জ করা যায়। মার্জ মানে হলো যে ৩-৪ জনের কোড গুলাকে নিয়ে একটা জায়গাতে কোলাবোরেট করা বা একটা জায়গাতে একটা একটা কোড ফাইলে তৈরি করা। যেমন একটা ফাইলের উপরে কেউ একশো কাজ করছে, কেউ মিডিলে, কেউ লাস্টে। সো তিনটা যখন আলাদাভাবে কাজ হয়ে যাবে, যখন একটা মার্জ করবো তখন ফুল একটা কমপ্লিট ডকুমেন্ট হবে। কিন্তু কমপ্লিট ডকুমেন্টটা করার সময় অবশ্যই যে এটাকে মার্জ করতেছে তার একটা বোঝা উচিত যে কোনো জায়গায় কনফ্লিক্ট করছে কিনা। যদি কনফ্লিক্ট করে, কনফ্লিক্ট মানে হলো একই লাইনে আপনিও কাজ করেছেন, আরেকজনও কাজ করেছেন, দুইজনের কাজের মধ্যে কোনটা সে রাখবে, কনফ্লিক্ট হচ্ছে, সে অটোমেটিক্যালি এটা মার্জ করতে পারছে না। অটোমেটিক মার্জিং একটা প্রসেস যেটা সিস্টেম অটোমেটিক্যালি করবে। আর ম্যানুয়াল মার্জিং হলো যে একটা রিভিউয়ার দরকার হয়, রিভিউয়ার অন্য কাজেও দরকার হয়, কনফ্লিক্ট না হলেও দরকার হয়। কারণ একটা এন্ড ইউজার যে কাজটা করেছে সেটা আসলেই প্রপার ওয়েতে হয়েছে কিনা এটা একজন রিভিউয়ার চেক করে। রিভিউয়ার আরো কি কি চেক করে, যে তার কোডিং স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, ডকুমেন্টেশন প্রপারলি হয়েছে কিনা, তাকে যে ফিচারটা করতে বলা হয়েছে সেটা আদৌ স্পেক অনুযায়ী হয়েছে কিনা, এবং ফাইনালি এটা হলো আমাদের ডেপ্লয়মেন্টে আসছে, মানে মার্জিং করার সময় কোনো কনফ্লিক্ট হয়েছে কিনা অন্য কোনো ডেভেলপারের সাথে। নট অনলি ডেভেলপার, এটা একটা ডকুমেন্ট হতে পারে। যেমন একটা ডকুমেন্ট আপনি ম্যানেজ করতেছেন, একটা টেক্সট লিখতেছেন, আর এই টেক্সটটা মাল্টিপল পার্সন ইউজ করতে পারে, মাল্টিপল পার্সন তার ইনপুট দিতে পারে। তো ইনপুট যখন দেওয়া শেষ হয়ে গেল, এরপর কি হলো, মার্জ করতে হবে। একজনকে বলছেন ইন্ট্রোডাকশন লিখতে, একজনকে বলছেন যে হলো মিডল বডি লিখতে, আরেকজনকে কনক্লুশন। আর তিনটা তো একসাথে করতে হবে, করলে না একটা কমপ্লিট ডকুমেন্ট হবে। সো এই কোলাবোরেটিভ ওয়ার্ক গুলোর জন্য আমাদের একটা সিস্টেম দরকার হলো, গিট ইজ ভেরি গুড ফর দ্যাট। সো এই জন্য আমাদের গিটটাকে আমরা আসলে মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়। সো আপনি যখন এটাতে ঢুকবেন তখন অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন, পার্সোনাল করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। এটা ফ্রি, টু ফ্যাক্টর। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার এটা সিকিউরিটি যেন 100% ইয়ে হয়, আদারওয়াইজ আপনার জন্য প্রবলেম হবে। আপনার সোর্স যদি অন্য কেউ নিয়ে যায়, টু ফ্যাক্টর এগুলো বোধহয় ওয়েল নোন, সবাই জানে টু ফ্যাক্টর কি এবং কিভাবে এটা কাজ করে, কিভাবে আপনি সিকিউর করতে পারেন।
এই জিনিসগুলো আপনার। তো এইখানে যখন আমরা আসলাম, এখানে রিপোজিটরি, অনেকগুলো রিপোজিটরি হতে পারে। আমি একটা নতুন রিপোজিটরি তৈরিও করতে পারি। সাপোজ আমি এখানে তৈরি করলাম। এটা এটা আমার পার্সোনাল, এটা হলো আমার অর্গানাইজেশনের, এটা হলো আমাদের ক্লায়েন্টের, এটা হলো আমাদের আমি আগের কোম্পানিতে ছিলাম, সেই কোম্পানির এটা আছে আরকি। সো আমি আমি যখন এখান থেকে একটা রিপোজিটরি তৈরি করব, সাপোজ আমি তৈরি করছি হলো আ মিউজিক ল্যাব। মিউজিক ল্যাব না, এটা হতে পারে হলো লাইব্রেরি। যখন আমি একটা লাইব্রেরি দিয়ে একটা বা তৈরি করলাম, এখানে আমি বলে দিতে পারবো এটা পাবলিক অথবা প্রাইভেট। কেন প্রাইভেট পাবলিক বলতে পারবো? কারণ হলো আমি অনেক রিপোজিটরি আছে যেটা আমি চাই যে মানুষজন দেখুক এবং কন্ট্রিবিউট করুক। আর কিছু রিপোজিটরি আছে শুধুমাত্র আমার টিমের জন্য। আমি চাই না যে এটা অন্য কেউ দেখুক। এটা আমার নিজস্ব প্রোডাক্ট। সো ২ ভাবে করা যায়। আপনি যখন পাবলিক করবেন তখন anyone can do, anyone can check it. আমি পাবলিকই করলাম। সো পাবলিক যখন করব যে কাউকে এটাকে ডাউনলোড কয়েকজন জয়েন করছে। সো আমি এইখান থেকে আমি একটা ক্রিয়েট করি জাস্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে? আমি এখানে আম গেট ইগনোর কি জিনিস দেখে নিয়েন। কিছু, কিছু ফাইল আমরা চাই না মার্জ হোক। সো সেটা কনফিগারেশন ফাইল বা অল আদার স্টাফস। আমরা সবকিছু বলতে গেলে অনেক সময় লাগবে। সো আমি এটাকে আ লাইসেন্স এড করতে পারেন। অনেক সময় লাইসেন্স দরকার হয়। কোন লাইসেন্সের আন্ডারে আপনি এটা ডেভেলপ করতেছেন। লাইসেন্সিং আলাদা একটা ডকুমেন্টেশন, আলাদা একটা টপিকস। আমি যাচ্ছি না, বাট লাইসেন্স ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যখন এটা পাবলিক করতেছেন, আপনার এটা কোন লাইসেন্সের আন্ডারে এটা পাবলিক হচ্ছে, মানুষজন এটা সোর্সটা ইউজ করতে পারবে কিনা, ইটস ভেরি ইম্পোর্টেন্ট। কারণ অনেক সময় দেখবেন যে লাইসেন্স গুলো এমনভাবে ডিফাইন করা থাকে যে এটা আপনি ইউজ করছেন তো আপনি মরছেন। আপনি বলা হয় এটা আপনি শুধুমাত্র আম এটা চ্যারিটি পারপাস এ ইউজ করতে পারবেন। নট ফর কমার্শিয়াল পারপাস। আপনি ওটা নামাইলেন, কমার্শিয়াল পারপাস আপনি ইউজ করলেন ওই মডিউলটা। এরপর দেখবেন যে ও আপনার এগেইনস্ট এ কেস করে ফেলল। করবে না, ছোটখাটো অ্যাপ্লিকেশন হলে করবে না। কিন্তু জায়ান্ট কোনো যদি অ্যাপ্লিকেশন তৈরি করেন, তখন সে দেখবে যে এখানে কেস করলে তার সেখানে গেইন হওয়ার চান্স আছে। সো সে আপনাকে কেস করবে এবং আপনার কাছ থেকে বিগ অঙ্কের টাকা সে নিয়ে যাবে। সো এটা ডিপেন্ড করে ইয়ের উপরে। সো লাইসেন্সিং এর অনেক ব্যাপার আপনারা শুনেছেন এর আগে। তো আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে এটা যখন চলে আসতেছে আমার বিজনেস সাইটের আন্ডারে, সো আমি একটা রিডমি ফাইল এখানে এড করতেছি ফর মানে দিস ইজ রিডমি ফাইল। আমি এখনো অনলাইনে কাজ করতেছি। সো জাস্ট আমি মেইন ব্রাঞ্চে এটাকে মার্জ করে দিচ্ছি। মেইন ব্রাঞ্চ কি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ কি এটা ডিপেন্ড করে। আচ্ছা আমি এটা ব্রাঞ্চ তৈরি করি। ঠিক আছে? বেটার আমি একটা ব্রাঞ্চ করছি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। ডেভেলপমেন্ট ব্রাঞ্চটা আমি ক্রিয়েট করলাম যেটা মেইন ব্রাঞ্চ। মেইন ব্রাঞ্চটা সাধারণত ওরা একটা ব্রাঞ্চ তৈরি করে যখন একটা ইয়ে করবেন আপনি ইচ্ছা করলে এটার নাম চেঞ্জ করতে পারেন। ডিফল্ট ব্রাঞ্চটা হলো আমার মেইন। এই ব্রাঞ্চটাই সাধারণত মাস্টার ব্রাঞ্চ হিসেবে যায় এবং এটাই ফাইনালি আমাদের ডেভেলপমেন্ট ব্রাঞ্চে থাকে। এরপর আমি একটা ব্রাঞ্চ তৈরি করতে পারি, আপনি একটা ব্রাঞ্চ তৈরি করতে পারেন। একেকজন একেকভাবে ব্রাঞ্চ তৈরি করতে পারে এবং সেই ব্রাঞ্চটা যখন সে কাজ হয়ে যাবে সেটা সে মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করবে। অথবা এরকম হতে পারে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি ডেভেলপমেন্ট ব্রাঞ্চটাই হলো আমার ডিফল্ট ব্রাঞ্চ এবং অন্যান্য ব্রাঞ্চগুলো মার্জ হয় ডেভেলপমেন্টে। এইভাবে স্ট্রাকচারটা করা। সো স্ট্রাকচার ডিপেন্ডস অন ইউ। আপনি যেই স্ট্রাকচারটা যেভাবে করবেন সেভাবে আসলে এটা কাজ করবে। ঠিক আছে? সো আমি এখানে এই যে পুল রিকোয়েস্ট এ যদি যাই, এখানে দেখব যে আমার কোনো পুল রিকোয়েস্ট নাই। আচ্ছা, কিভাবে পুল রিকোয়েস্ট আসে? ওকে, আমি ফ্লোটা একটু হালকা করে দেখাই যাতে আপনাদের জন্য ভালো হয়। সো আমি এই সোর্সটা হয়ে গেল। এখন এই সোর্সটা যখন আপনাকে ইনভাইট করবে এইখানে, তখন আমরা কি করি? আমরা সেটিংস এ গিয়ে আপনাকে ইনভাইট করে দিই। আমি
একটু ফাস্ট যাবো কারণ অনেক কিছু আছে বোঝানো মুশকিল হয়ে যাবে। সো আমি কি করব এখানে রোল বেজ অ্যাক্সেস করতে পারবো। অর্গানাইজেশন অ্যাক্সেস, ডাইরেক্ট অ্যাক্সেস অর সামথিং। সো মেইনলি আমরা এখানে এড পিপল লিড করি অথবা টিম ইউজ করা হয়। তো পিপল এড করলে আপনি ইমেইল আইডি বা এটা আমি তো নিজেই ওনার। সো এখানে আপনি ইচ্ছা করলে মাল্টিপল পারসনকে এড করে দিতে পারেন যাদের গিট অ্যাকাউন্ট আছে। সো আপনি যখন একটা অ্যাকাউন্টে যাবেন, আপনি যখন অ্যাকাউন্টের ইয়ে যাবেন, যেমন আমি হলো এই নামে আছি। সো আমাকে যদি এই নামে আপনি এখানে খুঁজেন, এই যে এখানে পাবেন। তো আপনার নামটাও কি আপনি যখন বলে দিবেন অথবা আপনি আপনার ইমেইল আইডি দিবেন, তখন আপনি এখান থেকে এড করতে পারবেন। এড করলে সে এই ইয়েটা অ্যাক্সেস করতে পারবে। এখন এখানে কোন লেভেলের অ্যাক্সেস পাবে এটা আ রাইট পাবে নাকি অ্যাডমিন পাবে নাকি মেইনটেন্যান্স পাবে নাকি রিড পাবে? সো সাধারণত আপনাকে রিড অ্যাক্সেস দিবে কারণ আপনি ডেভেলপার না। সো আপনাকে রিড অ্যাক্সেস দিবে। রিড অ্যাক্সেস দিলে আপনি কি করবেন? এই সোর্সটাকে আপনি কপি করতে পারবেন, ক্লোন করতে পারবেন। ক্লোন করতে হয়। লোকালি এটাকে ক্লোন করতে হয়। তো আমি ক্লোন কোথা থেকে করব? আমি কোডে যাব। যখন এটাতে ওপেন হবে আপনি দেখবেন আপনার লেফট সাইডে এটা আ এই যে আপনি যখন এখানে যাবেন তখন দেখবেন যে লাইব্রেরি নামে আপনার একটা ইয়ে চলে আসছে, রিপোজিটরি চলে আসছে। আ লাইব্রেরি বলতে বিজনেস আইডিতে দিয়েছি। সো এখানে আপনার ইয়েটা নিতে হবে যে কোনটার আন্ডারে আপনি করতে যাচ্ছেন। এরপর আপনার হলো এখানে ভিউ অল ভিউ সরি রিপোজিটরি। সো এখানে রিপোজিটরি গেলাম। আমার এখানে অনেকগুলো রিপোজিটরি আছে। তার মধ্যে লাইব্রেরিটা হলো মেইন। সো আমি যেটা পাবো অ্যাক্সেস তো আপনি ওখানে ওইটাই পাবেন। এরপর আপনি এখানে কোডে যাবেন। কোড থেকে আপনি এই যে ক্লোন করার মতো কোড পাবেন। সো SSH একটা ভাবে কাজ করে, HTTPS একটা ভাবে কাজ করে। সো আমি HTTPS দিয়ে করতেছি। আমি কি করব? আমার কমান্ড প্রম্পটে যাব। সেখান থেকে আমি আমার একটা নির্দিষ্ট ডিরেক্টরিতে যাব। কমন প্রম্পট একেক জায়গায় একেক রকম বাট বেসলি সেম। ম্যাকের জন্য একরকম হয়, উইন্ডোজের জন্য একরকম হয়। সো আমি ডকুমেন্টে যাচ্ছি। ডকুমেন্ট আমার প্রজেক্টস নামে একটা ফোল্ডার আছে। সো আমি প্রজেক্টস এ গেলাম। দেন আমি গিট ক্লোন করলাম। সো গিট ক্লোন হচ্ছে। ক্লোন ডান। যেহেতু ছোট ফাইল ক্লোন হয়ে গেছে। সো আমি যদি এখানে যাই আমি দেখব যে এখানে আমাদের লাইব্রেরি নামে একটা আ ফোল্ডার চলে আসছে। এটাই হলো আমাদের ফোল্ডার যেটা আমি আ ক্লোন করলাম। সো আমি সিডি দিয়ে আপনারা জানেন অবশ্যই। যারা জানেন না ইটস ভেরি চেঞ্জ ডিরেক্টরি খুবই সিম্পল কিছু ওয়ার্ড। সো এখানে গেলে আমি দেখব যে আমার এই যে রিডমি এর লাইসেন্স যে ২ টা আমি চেয়েছিলাম সেই ২ টা চলে আসে। সো আমি কিভাবে ফাইল থেকে দেখব? সো আমি একটা কমন আ ইয়ে ইউজ করতেছি, আ আইডি ইউজ করতেছি। জাস্ট এটা আম এটা ইয়ে কমন আইডি। আচ্ছা, যারা বুঝতেছেন না আমাকে পরে কোয়েশ্চেন করেন। আই উইল মেক ইট ক্লিয়ার। বাট দিস ইস জাস্ট আ টেকনিক্যাল টুলস। বাট একটু টেকনিক্যাল হলে আপনার জন্য একটু ভালো হবে। দ্যাটস হোয়াই আমি শো করছি। যারা বুঝতে পারবেন না কোনো সমস্যা নাই। আমি ওপেন ফোল্ডারে গেলাম। আমি কোথায় রেখেছি? ডেস্কটপে না, আমি ডকুমেন্টে রাখছি। সো আই এম গোইং টু ডকুমেন্ট। দেন আমি শর্ট করব কারণ অনেকে হয়তো বোর ফিল করবে। সো আমি এখানে চলে গেলাম। আমি এখানে যাওয়ার পর আমি এখানে ২ টা ফাইল পাচ্ছি। একটা হলো রিডমি আরেকটা হলো ইয়ে। এই ২ টা ফাইল কিন্তু আমি ওখানে দিয়েছি। এই যে আমি এটা লিখেছিলাম। হাই দিস ইস ফর রিডমি ফাইল। দিস ইস রিডমি ফাইল। সো আমি এটা যেটা লিখেছি বা লাইসেন্স যেটা এড করেছি এরপর আমি এখান থেকে এড করতে পারবো কোনো একটা ফাইল। সো আমি কিভাবে এড করব? ধরেন আমি লাইব্রেরি ফাইলের মতো আছে। আমি এখানে একটা ফোল্ডার এড নিউ ফাইল অথবা নিউ ফোল্ডার এড করলাম। ঠিক আছে? পিকচার। সো আমি একটা ফোল্ডার এড করলাম। এরপর আমি এই পিকচার ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিতে পারলাম। নিউ ফাইল নিলাম। পিকচার হোম ডট টিএক্সটি। ঠিক আছে? এই ফাইলের মধ্যে দেখলাম দিস ইজ টেক্সট ফাইল। এরপরে টিপে চলে যাচ্ছে আস্তে, আস্তে। সো আমি যখন এখানে গেলাম আমার কিন্তু এখানে দেখেন একটা পিকচার ফোল্ডারও চলে আসে, এটা চলে আসে। আ সো আপনি এখানে কি করবেন এখন? আপনি যদি git স্ট্যাটাস দেন আপনি দেখবেন এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করেছেন, নিউ ফোল্ডার যেটা আনট্র্যাকড অবস্থায় আছে। সো আমি আপনাকে এটাকে ট্র্যাক করতে হবে, আপনাকে এটা এড করতে হবে, তারপর আপনাকে পুশ দিতে হবে। আমি এখন কোন ব্রাঞ্চে আছি I don't know বাট মেইন ব্রাঞ্চে আছি। ঠিক আছে? আমি মেইন ব্রাঞ্চে আছি। সো মেইন ব্রাঞ্চ পুশ করতে চাই, আমি কি করব? এটাকে এড করতে হবে। সো git এড করলাম। স্টার ডট মানে হলো সবকিছু সে এড করে নিবে। এরপর কি করব?
গিট স্ট্যাটাস আরেকবার দেখি কি আছে। এটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে। দ্যাট মিনস আমি এটাকে অলরেডি নোটিস করেছি। ঠিক আছে? নাও আমি এখানে গিট কমিট করব। -m মানে মেসেজ। মেসেজটা আমি দিব হলো added picture folder. ইট ইজ ইম্পর্টেন্ট ফর ডকুমেন্টেশন যে আপনি কোন কমিটে কি বলতেছেন সেটা দেওয়া। সো আমার এটাকে এড হয়ে গেল। দেখেন ওয়ান ফাইল এন্ড ওয়ান ফোল্ডার আমি অলরেডি এড করে ফেলছি। এখন আমি পুশ করব। সরি, আমার আরেকটা ব্রাঞ্চ করা উচিত ছিল, বাট সামহাউ আমি ওকে, লেট ক্রিয়েট আ নিউ ব্রাঞ্চ। সো আমি একটা ব্রাঞ্চ তৈরি করতেছি চেক আউট দিয়ে। চেক আউট করে আমি একটা ব্রাঞ্চ করবে। আপনাকে যে ব্রাঞ্চের কথা বলবো সেই ব্রাঞ্চে আপনাকে দেখতে হবে আরকি। চেক আউট করে একটা নতুন ব্রাঞ্চ। ঠিক আছে? সো ব্রাঞ্চ নেমটা আমি দিচ্ছি হলো নিউ ব্রাঞ্চ। ওকে। সো আমি নতুন একটা ব্রাঞ্চে আসছি। সো গেট স্ট্যাটাস। ওকে, ওকে, গুড। আচ্ছা, ওকে, মেবি it will be there. Git push reaching new. এখনো কিন্তু এটা আমার মানে মেইন ব্রাঞ্চে হিট করেনি। আমি যখন এটা পুশ করলাম, দ্যাট মিনস ইট গোজ টু সার্ভার। লেটস সি হোয়ার ইজ ইট। আমি এখানে গেলাম। আমি এখানে যখন এই যে ব্রাঞ্চ লিস্টের মধ্যে গেলাম, দেখেন এখানে আগে কোনো ব্রাঞ্চ ছিল না। এখনো একটা নতুন ব্রাঞ্চ তৈরি হবে। এই যে এই নিউ ব্রাঞ্চ, এই যে নিউ ব্রাঞ্চ আমি করেছি, যে নিউ ব্রাঞ্চ এই যে 12 সেকেন্ডস আগে আমি অলরেডি পুশ করেছি। এরপর কি করতে হবে? এই যে আমি পুশ করেছি, আমি নিয়েছিলাম কিন্তু মেইন ব্রাঞ্চ থেকে, এবং আমি এটার কাজ করেছি হলো নিউ ব্রাঞ্চে। এখন এই নিউ ব্রাঞ্চটাকে আমি মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করার জন্য রিকোয়েস্ট দিব। সো এই যে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট, এখানে যাওয়ার পর অ্যাডেড নিউ পিকচার, আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু লিখতে পারেন এখানে। কিছু টুলস আছে যেটা অটোমেটিক ডকুমেন্টেশন করে, সেগুলো আপনি যদি অ্যাড করেন, এআই টুলস আছে, লক্ষ লক্ষ আছে। সো আপনি এখানে দেখে নিতে পারেন, নো নিড। সো আমি কি করলাম, এই ব্রাঞ্চটাকে মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করলাম, মার্জ করতে চাচ্ছি আর কি। সো আমি মেইন ব্রাঞ্চটাকে ওপেন করলাম, মেইন ব্রাঞ্চ থেকে আমার নিজের ব্রাঞ্চ বানালাম, যেহেতু আমি এখন কাজ করব। আমার নিজের ব্রাঞ্চে আমি কিছু কোড লিখলাম, লিখে আমি মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি। এটা হলো আহ, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা গিট ফ্লো। বাট গিট ফ্লো কুড বি ডিফারেন্ট। আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, আপনাকে গিটের কাজ দিলে প্রথমে আগে চাইবেন গিভ মি দ্য ডকুমেন্টেশন অফ গিট ফ্লো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি কোন স্টেজে কি করবেন এটা ওখানে ক্লিয়ারলি রিটার্ন থাকবে। আপনি যে একটা ব্রাঞ্চ বানাবেন কিনা, ব্রাঞ্চ কি নামে দিবেন, কি নামে দিবেন না, বাগ হলে কি নামে দিবেন, নর্মাল ফিচার হলে কি নামে প্রিফিক্স দিবেন, এই ধরনের কিছু কনভেনশন থাকে। যেমন ধরেন যে কেউ হয়তো ব্রাঞ্চ নেম তৈরি করে হলো ফিচার, যেমন FEATURE ফিচার দিয়ে তারপরে হলো ব্রাঞ্চ ফিচারের নামটা অনুযায়ী থাকে। যেমন আহ, আমরা করলাম হলো পিকচার। সো পিকচার নামে আমি একটা ব্রাঞ্চ করলাম, কিন্তু এই প্রিফিক্সটা সে আপনাকে বলে দিবে। কেউ বলবে যে হ্যাঁ, বাগ যখন করবেন তখন বাগ প্রিফিক্স দিয়ে করতে হবে। কেউ বলবে যে হ্যাঁ, আপনি যদি হট ফিক্স করেন তাহলে হট ফিক্স টাইপের একটা ইয়ে করুন। কেউ বলবে যে আমার হলো ওই যে কেস আইডিটা, কেস আমরা টেস্ট কেস লিখেছিলাম সেই আইডিটা দিয়ে করতে হবে। তখন সে টেস্ট কেস আইডিটা, যেমন টেস্ট কেস TC001। সো পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি কোন বাগের কাজ করেছেন এবং কি কাজ করেছেন। সো এটা উল্লেখ করা যায়। তো কনভেনশন ইজ ডিফারেন্ট থিংস। আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, আপনি কনভেনশন ট্রাই করবেন যে কোন কনভেনশনে সে কাজ করতেছে। যদি ওই কনভেনশন আপনি পান, দেন আপনি ওইটাকে ফলো করবেন। আর যদি না থাকে তাহলে আপনি আপনার মতো ইউজ করবেন, যেটা আমি এখন ইউজ করলাম। সো আমি এখানে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করলাম। পুল রিকোয়েস্ট ক্রিয়েট হওয়া মানে কিন্তু মার্জ না, একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এইটা আপনার কোনো একজন পার্সন এটাকে রিভিউ করবে।
সো এইটাকে আমরা রিভিউয়ার অ্যাড করে দিতে পারি এখানে। এই যে অ্যাসাইনি, কাকে অ্যাসাইনি করবেন, আমাকে এখন অ্যাসাইন করে দিচ্ছে। আমাদের যদি মাল্টিপল পার্সন থাকে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিব এটা রিভিউর জন্য। এখানে গিটের কিছু পারমিশন আছে যে উইদাউট রিভিউ অ্যাটলিস্ট ওয়ান রিভিউ দরকার হবে, না হলে মার্জ করা যাবে না, এরকম লক্ষ লক্ষ জিনিস আছে। সো আমি যখনই এটাকে মার্জ করব, যে রিভিউয়ার থাকবে সে আসলে দেখবে যে হ্যাঁ এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে একটা মার্জ আসছে, আপনার এখান থেকে ডকুমেন্টেশন দেখবে কি করেছে, সেই জায়গা থেকে এটা কাজ করবে। এখন এটা যখন আপনার কাছে আসবে একজন কিউএ, তখন আপনাকে বলবে এই ব্রাঞ্চটা টেস্ট করতে। সো আপনি কি করবেন, এই ব্রাঞ্চে সুইচ ইন, আপনি লগ আউট ইয়ে করবেন, চেক আউট করবেন, করার পর আপনি বিল দিবেন। বিল দিয়ে আপনি এটা যে আউটপুটটা পাবেন সেটা আসলে রান করবেন। তো মেইনলি আমরা যখন এইখান থেকে, আমি আমার যেমন এখন আমি হলো, আমি কোন জায়গায় আছি, আমি এখন আছি নিউ ব্রাঞ্চে। সো আমি সুইচ করলাম মেইন। তো আমি যখন মেইনে গেলাম, তখন আমি হলো এখন মেইনে আছি। এই ব্রাঞ্চে যদি টেস্ট করতে হয় আমি এই ব্রাঞ্চের, এখানে দেখেন কিন্তু আমার অলরেডি কিন্তু মেইন ব্রাঞ্চটা আপডেট হয়েছে। এখানে বলতেছে গিট পুল, গিট পুশ করতে বলতেছে, কারণ এখানে আমি কিছু চেঞ্জ করতেছি। সো ওকে, সো ওকে, সো আমি এখানে আহ, আমার যে মেইন ব্রাঞ্চের সাথে যে অলরেডি আপ টু ডেট, আমি এখনো মার্চ করি নাই। কারণ হলো আমি যখন এখানে দেখেন যে আমরা যখন এই জায়গাটা কিন্তু এখন মেইন ব্রাঞ্চে আমাদের পিকচারটা আছে যদিও, কিন্তু এটা আমার আসলে এখানে সোফার নাই। সো আমি যখন এখানে পুল করব তখন এটা আসবে আবার। সো আমি যখন এখানে মার্চ করব, যেমন এখানে আমি মার্চ করলাম, সো এসে রিভিউ করে দেখবে, দেখে এটা মার্চ করে দেবে। মার্চ করলে আমার এই ব্রাঞ্চটা যেটা সেটা এখানে থাকবে না। সো আমরা এই লোকাল ব্রাঞ্চগুলোকে ডিলিট করে দিই, কারণ হলো এটা আপনার স্পেস সেভ করে, আর এটা আসলে দরকারও নেই পরবর্তীতে। যদি আপনি কনফিডেন্ট হন আপনি ইউ ক্যান মার্জ ইট। সো যখন আমি মার্জ ডিলিট করে দিব, তখন এইটার আর এখানে থাকবে না। আমাদের এই কোডের মধ্যে যদি যান তাহলে দেখবেন এখানে আমাদের এই জায়গাটাই আসলে আর ওইটা নাই, কারণ ওইটা আমি ডিলিট করে দিয়েছি, ওটার প্রয়োজন শেষ, ওটা মার্জ হয়ে গেছে। সো নো নিড এনিমোর। এরপর আমরা যখন এখানে দেখেন, আহ, আমাকে এখন গিট পুল করতে হবে, দেন আমি কিছু ডাটা পাবো। এই যে আমি যে ফাইলটা চেঞ্জ করেছি সেটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে আমার লোকাল ফাইলে এটাকে চলে আসছে। এখন আমি মেইন ফাইল ফোল্ডারের মধ্যে, মেইন যে ব্রাঞ্চ আছে সেটার মধ্যে আমি যে চেঞ্জটা আসছে সেটা পেয়ে যাব। এবং এইখান থেকে আমরা এই ব্রাঞ্চটা যখন আমার ঠিক হলো, এখন এই ফোল্ডারটাকে আমরা আমার আইডি তে রান করব। সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও হতে পারে, অথবা আইওএস এর হতে পারে আইডি তে। যেটা আইডি তে হয় কি, এটা এই কোডটা আমরা রান করতে হবে। এটা হলো একটা নর্মাল গিটের এক্সাম্পল আমি দেখালাম, যেটা নিয়ে আসলে কাজ হয় এরকম ভাবে। এখন আমাদের রিয়েল যে ইয়েটা আছে সেটাতে যাই, আমাদের রিয়েল যে অ্যাপটা আছে। আমরা কি করছি, আমি যেহেতু আমাদের কেজি কমন্সে যাচ্ছি, এখানে আমাদের যেহেতু রিপোজিটরিটা আছে, সো এইখান থেকে আমরা আইএসএ টা নিব। সাপোজ আইএসএ যদি যান, এখানে দেখবেন যে অসংখ্য ব্রাঞ্চ আছে, লক্ষ লক্ষ ব্রাঞ্চ। এগুলো আমরা ডিলিট করা হয়নি সামহাউ। সো আমাদের এইখান থেকে আমরা কোন ব্রাঞ্চে আসলে আমরা টেস্ট করব এটা ডিপেন্ড করবে। এটা ডিপেন্ড করবে হলো পুল রিকোয়েস্টের উপরে। পুল রিকোয়েস্টের হচ্ছে ইন অ্যাপ নোটিস। এই যে ইন অ্যাপ নোটিস একটা কালকে কাজ হয়েছে, সো আমার এখানে ডেভেলপমেন্ট থেকে সে একটা ব্রাঞ্চ তৈরি করে নিয়েছে। সো আমি এইটাকে এখন বিল করে দেখাবো যে কিভাবে কাজ করে, কিভাবে ব্রাঞ্চ তৈরি হয় এটা আগে দেখালাম। এখন আমি দেখাচ্ছি যে আমি যখন একজন কিউএ আসলাম, আমাকে বলা হলো যে এই ব্রাঞ্চটা টেস্ট করো। ব্রাঞ্চে কিন্তু একটা টাস্ক আছে, টাস্কটা হলো এইটা, কি কি করেছে সেইখানে বলে দিয়েছে। এখন আমাকে এইটাকে টেস্ট করতে হবে। সো এটা হলো আমাদের টাস্ক। টাস্কে কি বলছে, iOS in app notice add properly and open to the post। সে একটা ভিডিও দিয়ে দিয়েছে, ভিডিওটা দেখাই যে আমরা একটু দেখতে পারি ভিডিওটা। এটা ইন অ্যাপ না, আচ্ছা এটা পুশ নোটিফিকেশন। এটা হলো ইন অ্যাপ। ইন অ্যাপ কাকে বলে, ইন অ্যাপ নোটিস আর পুশ নোটিফিকেশন কাকে বলে। ইনঅ্যাপ নোটিস হলো যেটা আপনার নোটিস আইকন থাকে এবং যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন, এটা হলো ইনঅ্যাপ নোটিফিকেশন বলে। আর যখন আপনি লাইক হলো এটা
আম এটা হলো ইনাফ নোটিফিকেশন। আপনারা যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এইটা somehow কোথায় থাকে বলি। আচ্ছা, আমাদের হোম পেজে এখানে একটা নোটিস আইকন আছে। সেই আইকনের ভিতরে আমরা যে নোটিশগুলো শো করি ওইটাকে ইনঅ্যাপ নোটিস বলে। আর পুশ নোটিফিকেশন হলো এর আগে যে ভিডিওটা আমি দেখালাম সেটা হলো আমাদের পুশ নোটিফিকেশনের জন্য। এটা হলো পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশন আপনার এখানে নোটিস আকারে পুশ মানে এটা পুশ নোটিফিকেশন এই স্টাইলটা হলো পুশ নোটিফিকেশন। সো ২ টা ২ ধরনের। ঠিক আছে? সো আমরা এখন দেখব ইনঅ্যাপ আমাকে যে টাস্কটা দিয়েছে সেটা ইনঅ্যাপ এর জন্য। সো আমরা ওইটাকে ওপেন করি। ইনঅ্যাপ বলতে এরকম লিস্ট আসবে। লিস্টে যখন সে আ ক্লিক করবে তখন সে প্লেয়ারে চলে যাচ্ছে উইথ আমাদের কমেন্ট কমেন্ট যে স্ক্রিনটা আছে সেটা ওপেন অবস্থায়। এই অবস্থায় স্পেসিফিক ওই ঠিক জাস্ট সেম লোকেশনে এটাকে চলে যাচ্ছে। তো এই জায়গাটা আসলে আমাদের এখন আ টেস্ট করতে হবে। এটাই সে আসলে করেছে লাস্ট টাইম। তো আমরা এখন এটার ব্রাঞ্চ কোনটা করেছে আমি এখান থেকেও ব্রাঞ্চ দেখতে পারি। সে এই যে ব্রাঞ্চ ইউজ করেছে। ঠিক আছে? ইনঅ্যাপ নোটিস ব্রাঞ্চ ঠিক সেম থিং এইটাই ওপেন হবে ওখানে গেলে। তো আমাকে বলা হয়েছে এইটা আমার টেস্ট করে তারপরে এই টেস্ট করে যদি আমরা শারমিন যদি এটা ওকে করে দেন আমরা এটা ডেভেলপমেন্ট এ মার্জ করব। কারণ আমাদের দেখতে চাই যে আমাদের এই পার্টিকুলার আ অ্যাপটা ওখানে কাজ করে কিনা। তো আমি কি করব আমার যেহেতু আমাদের প্রজেক্টের ভিতরে আমার এখানে দেওয়া আছে। যেমন ধরেন আমি দেখলাম যে দ্য বিটস অ্যান্ড্রয়েড iOS অ্যাপ। সো আমি এইটাই আমাদের iOS এর অ্যাপের ডিরেক্টরি। সো আমি ওইটাতে যাব। আচ্ছা, আমি এখানে iOS ডিরেক্টরিতে গেলাম। এখানে অনেক লক্ষ, লক্ষ ফাইল আছে। আমি কিছুই বুঝি না। সো ওই জায়গাটা আসলে এখন আমি দেখব যে আমি কোন আ গিট আছে। আমি গিট ক্লোন করেছি। গিট ক্লোন করে আগে থেকে যেহেতু করা আছে সেটা তো আর নতুন করে করার দরকার নেই। কিন্তু না হলে আপনি এই যে সোর্স থেকে ক্লোন করে নিবেন। এরপর আপনি দেখবেন যে আপনি কোন আ গিট রিপোজিটরিতে আছেন। আপনি স্ট্যাটাস দিলে আমি বুঝবেন আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আছি। কিন্তু আমার দরকার হলো এই ব্রাঞ্চটা। সো আমি কি করব এটাকে কপি করব। কপি করে আমি ওই ব্রাঞ্চে চলে যাব। গিট চেকআউট। সো আমি এখন ওই ব্রাঞ্চে যেতে পারছি না। এরর। বিকজ অফ এই ব্রাঞ্চটা যে তৈরি হয়েছে আমার লোকাল সিস্টেমে এটা আপডেট করা নাই। সো আমি কি করব এটা গিট পুল করলাম। আমি যা আছে সার্ভারে সবগুলোকে আমি ডাউনলোড করতে বললাম। সো আমার সার্ভার থেকে সে সিঙ্ক করতেছে লোকালি। সিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি আগের ইয়েটাকে দেই, আগের আগের যে চেকআউটটা দেই তাহলে এখন পাবে। কারণ ওই ব্রাঞ্চটা সে লোকালি পায় নাই। এইজন্য সে ট্রান্সফার করতে পারে নাই। যখন আমি মার্জ মানে সিঙ্ক করলাম সার্ভারটা আমার লোকাল তখন সে এটা পেয়েছে এবং সেখানে সিঙ্ক করেছে। এখন আমি আবার দেখি গেট স্ট্যাটাস। সো আমি কোন ব্রাঞ্চে আছি? ইনঅ্যাপ নোটিস। ইনঅ্যাপ নোটিস। সো আই এম ইন দ্য রাইট প্লেস। এখন আমি কি করব? আমার যে আ এক্সপোর্টটা আছে যেহেতু আমি এটা iOS এ করছি সো আমার এক্সপোর্ট লাগবে। এক্সপোর্টটা আমি ওপেন করছি। এক্সপোর্টটা ওপেন করে আমরা কি করব? আম এক্সিস্টিং প্রজেক্টটা নিয়ে আসবো। ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। যদি ফার্স্ট টাইম হন। সো আমার প্রজেক্ট ডিরেক্টরি কোথায় আছে? লক্ষ, লক্ষ ফাইল। আমার আছে হলো একটা ডকুমেন্টস এ, দেন হলো প্রজেক্টস ফোল্ডারের মধ্যে অ্যান্ড এটা আছে হলো দ্য বিটস iOS অ্যাপ। সো আমি এটা ওপেন করলাম। ঠিক আছে? আমার প্রজেক্ট ওপেন হচ্ছে। এগুলো অন্য ফাইল। এটা নিয়ে সমস্যা নেই। সো এইখানে আমাদের দেখা গেল যে বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। কি আছে? যেটা হলো আমরা ডেভ এর জন্য করতে পারি, প্রোডাকশন এর জন্য করতে পারি, স্টেজিং এর জন্য করতে পারি। প্রোডাকশন এ হলো আমার ফাইনাল ডেস্টিনেশন যেখানে যাবে। এখন আমরা ডেভ এর জন্য করব কারণ আমরা ডেভ টেস্টটা করতেছি। সো এইখানের পর আমি যাব হলো এই ফোল্ডারে, এই ফাইলে যেটা হলো মেইন ফাইল। দ্য বিটস হতে পারে আপনার অন্য প্রজেক্ট হলো অন্য প্রজেক্টের নামে থাকবে। এখানে যখন যান তখন দেখবেন এখানে একটা ভার্সন দেওয়া যায়। কোন ভার্সন আপনি নিবেন? তো আমরা মূলত একটা ভার্সন কন্ট্রোলিং ম্যানেজ করি সেটা হলো Firebase এ। Firebase এ যদি যাই, এইটা কনফিগারেশন করা যায়। কিভাবে Firebase এ কনফিগারেশন করতে হয় একটা ইয়ে, এটা আ আলাদা একটা টপিকস। আপনারা জানেন যে Firebase এ এটা করা যায়, অ্যাপটাকে আমরা এখানে টেস্ট করার জন্য আমরা রাখতে পারি। আমাদের পুশ নোটিফিকেশন এখান থেকে ডিপ্লয় করা হয়, ক্র্যাশ লেটিস দেখতে পারি।
তারপরে হলো আরো অনেকগুলা রিয়েল টাইম ডাটাবেজ আছে। সো যারা চ্যাটিং এর জন্য কাজে করে। সো এই ধরনের অনেকগুলো ফিচার এখানে আছে যেটা Google সাপোর্ট করে। Firebase Google এর। সো ওইখান থেকে আমাদের আ এই সার্ভিস আছে, অন্য কোনো সার্ভিস আপনারা ইউজ করতে পারেন। টেস্টফ্লাইট ইউজ করা যায় Apple এর। সেখানেও কিছু লিমিটেশন সুবিধা-অসুবিধা আছে। আরো কিছু প্রোভাইডার আছে যেখান থেকে আপনি করতে পারেন। তো আমরা মূলত এখানেই করতেছি। সো সেটাই আপনাকে দেখায়। সো Firebase এটা হলো একটা জায়গা যেখানে আমরা একটা অ্যাপ গুলাকে রাখতে পারি এবং সেখান থেকে আমরা যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। তো 7.9 টু বিল্ড 2 এটা আছে। তো 7.9 এখন নেক্সট হবে হয় বিল্ড 3 করতে হবে অথবা 7 পয়েন্ট এখানে 10 বানাইতে হবে। সো আমি 7.9 বিল্ড 3 করব। 7.9 সো আমি এখানে দিলাম 7.9 আর বিল্ড হলো 3। তাহলে ডিফারেন্ট ভেরিয়েন্ট হবে এবং সেখান থেকে আমরা কাজ করতে পারবো। এরপর আপনি কি করবেন এটাকে, আমি যেহেতু আজকে সিমুলেটর দেখাচ্ছি, সো আমরা এখানেই বিল্ড করি। আমরা এইখান থেকে যে আমার ডিভাইস যেটা আছে সেটা আমি সিলেক্ট করব। কোন ডিভাইস আমরা প্লে করতে চাই। এখানে দেখেন লক্ষ, লক্ষ ডিভাইস আছে যেগুলো তাদের সাপোর্টিভ ডিভাইস। এর মধ্যে থেকে আপনি যেই স্ট্যান্ডার্ড এর ডিভাইস চান সেই স্ট্যান্ডার্ড করতে পারেন। আমরা যেমন 11 প্রো করবেন। অবশ্যই আপনি মাথায় রাখবেন যখন আপনি যে ডিভাইসটা সিলেক্ট করবেন সেই ডিভাইসটার আ স্পেস নিবে আরকি, হ্যাঁ? তো আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখন আমরা এখানে প্লে নরমাল সিস্টেম প্লে দিলে এটা প্লে হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখন প্লে দিলাম। প্লে দিলে মানে বিল দিলাম আরকি। প্লে বলছি আমি বাটনটার জন্য। সো এখন বিল্ডিং হচ্ছে। বিল্ডিং হলে এটাকে একটা ইন্টারফেস আসবে এবং আপনি ওখান থেকে এটাকে আ চেক করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে আমরা কতটুকু এটার মধ্যে করতে পারবো। কি জিনিস এটাতে টেস্ট করা যাবে, কি যাবে না। যে পুশ নোটিফিকেশন আমরা বললাম, সেটা এখানে টেস্ট করা যাবে না। ঠিক আছে? কি বেসিক আমরা সাধারণত মূলত এ আম ইয়ের জন্য করি আরকি। সাধারণত এটা করা হয় UI টেস্টিং এর জন্য যে বিভিন্ন ডিভাইসে এটা কিরকম আসতেছে, বিভিন্ন স্ক্রিন সাইজ, তারপর রেজোলিউশন এটার উপর বেস করে আসলে কেমন ইন্টারফেসটা আসতেছে, UI ফ্লোটা প্রপারলি আছে কিনা, আ তারপরে ডিভাইস টাইপ, বিভিন্ন ডিভাইসে কিরকম অ্যাপিয়ারেন্স হচ্ছে এটাকে ইয়ে করা। আর আ লোড হচ্ছে কিনা UI প্রপারলি, অ্যাপ ক্র্যাশ করছে কিনা বিভিন্ন OS এ। যেমন একটা হয়তো আপনি তৈরি করেছেন এটা 13 এর জন্য, আ আ Android 13 এর জন্য। কিন্তু দেখা গেল কি যে আ লেটেস্ট অ্যাপ গুলাতে এটা সাপোর্ট করছে না অথবা আ ওল্ডার ভার্শন এটা সাপোর্ট করছে না। তখন আপনার এই জিনিসগুলো দরকার হয়। কারণ আপনি এখান থেকে ভার্শন কন্ট্রোল করতে পারেন। আপনি এখান থেকে আপনার আম ডিভাইস গুলাকে নিয়ে একটা আ সিমুলেটর বা ইমুলেটর তৈরি করতে পারেন। সেখানে আপনি এটাকে রান করতে পারেন। রান করলে দেন আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু কাজ করে। তো এই জিনিসগুলা কিন্তু কিছু জিনিস আসলে এখানে কাজ করে না রিয়াল ডিভাইস ছাড়া। আমরা এইটা শুধুমাত্র মাল্টিপল ডিভাইসের আ বেনিফিটটা নেওয়ার জন্য এটা ইউজ করি। কিন্তু অন্য কোনো পারপাস এ যেমন রিয়াল ডিভাইসে টেস্ট না করে অবশ্যই রিলিজে যাবে না। রিয়াল ডিভাইসে এট লিস্ট যেগুলো সাজেস্টিভ ডিভাইস আছে আপনার সেগুলোকে টেস্ট করে তারপর আপনাকে মার্কেটে দিতে হবে। বাট যে ডিভাইসগুলো আমাদের কাছে নাই সেই ডিভাইসগুলোর অ্যাপিয়ারেন্স টা কেমন হবে সেটা আমরা এখান থেকে টেস্ট করতে পারি। তবে ফাংশনাল আ কিছু ফাংশন এখানে সাপোর্ট করবে না। সো আ মেইনলি যেগুলো আপনি দেখবেন অ্যাপটা লঞ্চ হচ্ছে কিনা, UI অ্যালাইনমেন্ট গুলা ঠিক আছে কিনা, নেভিগেশন ফ্লো টা ঠিক আছে কিনা, ডিফারেন্ট iOS ভার্সন এটা কতটুকু কাজ করতেছে সেটা দেখবেন। কিছু জিনিস এখানে কাজ করবে না। যেমন হলো রিয়াল ক্যামেরা। আপনি ক্যামেরা ওপেন করে কাজ করতে পারবেন না। যেমন আপনার যদি থাকে যে রিয়াল টাইমে একটা আ স ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে আপনাকে এটা অ্যাটাচ করবেন। সো ডিফিকাল্ট এটা হবে না আপনার সিমুলেটরে। সো এটা আপনি পারবেন না। এরপর হলো রিয়াল পুশ নোটিফিকেশন এটা পাবেন না। রিয়াল নেটওয়ার্ক ফাংশনালিটি এটাও পাবেন না। সো এই জিনিসগুলো আপনি এখানে মিস পাবেন। কিন্তু সেটার জন্য আপনি রিয়াল ডিভাইস আপনার ইউজ করতে হবে। মেইনলি আমরা এটা কি করব? UI এবং ফ্লো ভেরিফিকেশন এর জন্য এটাকে কাজ করা হবে। এখন আপনি আ এইখান থেকে আমরা যে এক্সট্রাক্ট করতে পারবো এটা আমরা সরাসরি দিচ্ছি। আরেকটা ওয়ে আছে এটাকে আর্কাইভ করা। আমি যদি এটাকে আর্কাইভ করি, আর্কাইভ করলে আমাদের
আ আর্কাইভ করলে আমাদের এই যে এইরকম ভার্সন আসবে। ঠিক আছে? এই যে এটা আর্কাইভ ভার্সন আসবে। সেই আর্কাইভ থেকে আপনি কি করতে পারবেন? এটাকে একটা উম সেভ করতে পারবেন। যেমন আমার কাছে কিছু সেভ করা আছে। আমি একটু দেখাই আপনাদেরকে এটা কিভাবে সেভ হয়। আমরা মেইনলি যখন Firebase এ দিব তখন আর্কাইভ করে আমরা দেই যেন একটা ফাইল করে। আর সরাসরি ডিভাইসে যদি সিমুলেটরে রান করি তাহলে সেটা এরকমভাবে করি। তো আমি ডেস্কটপে যাচ্ছি। যেকোনো একটা আর্কাইভ, where is the archive? নাই, না ডাউনলোডস আছে মনে হয়। সরি। এই যে আর্কাইভ, হ্যাঁ? যখন একটা আর্কাইভে যাব তখন একটা আইপিএ তৈরি হয়। এই আইপিএ ফাইলটাই আমরা হলো আপলোড করি ইয়েতে আম Firebase এ। Firebase এ আইপিএ টা ইয়ে করে। আমরা যেটা করে যে এখানে আইপিএ হয় আরেকটা হলো এপিকে হয় হলো যখন আমরা Android এ কাজ করব তখন। ঠিক আছে? সো ২ টা ফরমেট। একটা হলো এপিকে ফরমেট, এপিকে ফর Android। এ-বি টা আমরা এখন দেখাচ্ছি না। এ-বি টা হলো যখন আমরা ফাইনালি আ সাইন প্রোডাক্ট আ বিল দিব তখন এটা আসবে আরকি। আদারওয়াইজ আমরা এপিকে আর আইপিএ। আইপিএ হলো ফর আম iOS এর জন্য আর এপিকে ফর Android এর জন্য। তো আর্কাইভ হলে এভাবে আসবে। তো আর্কাইভটা কিভাবে করতে হয়? এই যে আর্কাইভ যখন আপনি করবেন এখানে প্রোডাক্ট থেকে যখন আর্কাইভে যাবেন তখন এই বিলটাই হবে। বিল্ড হওয়ার পর আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে। ফাইনালি যদি সবকিছু ইয়ে হয়ে যায় এটা চলে আসবে। এইখান থেকে আপনি ডিস্ট্রিবিউট করবেন। ডিস্ট্রিবিউট করবেন কোথায়? একটা হলো সরাসরি আপনি অ্যাপ স্টোরে ডিস্ট্রিবিউট করতে পারেন। আ আরেকটা হলো যে আপনি ডিবাগিং এর জন্য রাখতে পারেন। ডিবাগিং এ যদি যান তাহলে এরকম আসবে। এটাকে প্রিপেয়ার করবে আইপি এর জন্য। ডিবাগিং মানে হলো আপনি এখনো ফাইনালি রিলিজ দিবেন না। আর যদি আপনি ওখানে সরাসরি হিট করেন ফাইনালি ডিস্ট্রিবিউশন এর জন্য তাহলে সরাসরি সেটা সার্ভারে চলে যাবে প্লে স্টোরে। অবশ্যই এটা কনফিগারেশন এর ব্যাপার আছে। কনফিগারেশন ব্যাপারটা আ এটা আপনার এটার মধ্যে কভার করবে না। আপনি শুধু ডিবাগিং টা করবেন। কনফিগারেশন টা আপনার এটার মধ্যে কাজ করবে না। আচ্ছা, Android এর ক্ষেত্রে আবার একটু ২ রকম আছে। এপিকে আর হলো এএবি। এপিকে হলো Android প্যাকেজ কিট যেটা এপিকে হিসেবে ইয়ে হয় যেটা আপনারা নরমাল একটা ডিভাইসে বা Android ফোনে নিয়েও আপনি ইনস্টল করতে পারবেন। এটা খুবই সিম্পল। আর এএবি টা হয় Android অ্যাপ বান্ডেল। অ্যাপ বান্ডেলটা আমরা কখন তৈরি করি? যখন হলো আমরা ফাইনালি এটা প্রোডাকশন রিলিজ দিব তখন। আচ্ছা। আর আমি এখানে যেটা আরেকটা দেখালাম যেটা ১ম অপশন ছিল ওইটাতে দিলে এটা iOS টেস্ট ফ্লাইটস এও সরাসরি এটা হিট করবে প্রোডাকশন এর জন্য। তারপরে ওখান থেকে ওরা একটা রিভিউ করে আমাদেরকে ইয়ে করবে। সো আমি যে এখান থেকে যখন এক্সপোর্ট করব তখন আমি বলে দিব কোন জায়গায় এক্সপোর্ট করব তখন A, B যেটা আমরা দেখালাম ফোল্ডার ওইরকম আসবে আইপিএ। তো এই হলো এটার এইটা যদি দেই তাহলে অ্যাপ স্টোর কানেক্ট এ চলে যাবে। অ্যাপ স্টোর কানেক্ট এ গেলে এটা টেস্ট ফ্লাইটস এ চলে যায়। এটাও দেখাই আপনাদেরকে। সো আপনাদের এই Apple ডেভেলপার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো এইখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করবেন। ডেভেলপার অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। আপনার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেখান থেকে আপনি নিয়ে নিবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে যদি ইনভাইট করে তাহলে পারবেন, না হলে পারবেন না। সিম্পল আপনার Apple অ্যাকাউন্ট যেটা আছে সেটাতেই যাবে। সো এইখানে যখন আসলো তখন আপনি দেখবেন অ্যাপস আমাদের এক্সিস্টিং যে অ্যাপস গুলো আছে সেটার মধ্যে চলে আসবে। আমাদের এখানে এক্সিস্টিং স্লো দেখা যায়। এই যে 6969 অ্যাপস এ গেলাম। এই যে টেস্ট ফ্লাইট যেটা আছে এই টেস্ট ফ্লাইটস এ আপনার হলো আ লোড হতে সময় লাগছে। টেস্ট ফ্লাইটস এ আপনার এখানে হিট করবে। আসার পর ওরা ইনিশিয়ালি একটা রিভিউ করবে। যেমন আমি অনেকগুলো বিল্ড আপ করেছি দেখেন।
যতগুলো বিল্ড আপ করেছি তারা এটা কি করেছে, কমপ্লিট করেছে, তারা এটা রিভিউ করেছে। এটা এখনো সাবমিট করা হয়নি। এরকম দেখেন আমি লক্ষ লক্ষ এর আগে পাঠিয়েছি, অনেক ভার্সন যেগুলো আমাদের দরকার ছিল। তো আপনি যখন এখানে আপ করবেন তখন ওরা এটা অটোমেটিক্যালি রিভিউ করবে, করে আপনাকে একটা ইমেল পাঠাবে যে হ্যাঁ আপনার রিভিউ ডান, আপনার ফাইল ঠিক আছে, আপনি এখানে এখন ডিস্ট্রিবিউট করতে পারেন। যখন এটা ডিস্ট্রিবিউশনে যাবেন তখন এইখান থেকে আপনি একটা ভার্সন তৈরি করে ওইটার সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। যেমন আমার রানিং ভার্সন এখন চলতেছে এইটা। তো এইখানে যখন আমি অ্যাড করে যে বিলটা অ্যাড করে দিতে পারবেন, এখানে অ্যাড করে দিয়ে আপনারা এখানে অ্যাপের নাম দিবেন, অন্যান্য ডিভাইসে কেমন দেখা যাবে স্ক্রিনশট দিবেন, কি আপডেট করেছেন এটা দিবেন। এটা এখনো যেহেতু রিলিজ হয়ে গেছে এখানে একটা রিড অনলি মোডে আছে। তো এগুলা অন্য লেভেল অফ স্কিল। সো এটা মেইনলি যারা ডিস্ট্রিবিউশনে থাকে তারা, আমি জাস্ট বললাম যে টেস্ট ফ্লাইটস এখানে চলে আসে, এরপর আমরা ওইখান থেকে বিলটা রেডি করি। তো যদি এখানে দেন, আর যদি ডিবাগিং এ দেন তাহলে এটা লোকালি আসবে, লোকালি আইপি হিসেবে আসবে। আইপি টা আপনি কি করবেন, আপনি হলো আইপি টা এই যে ফায়ারবেজে যে আইপি এটাকে আপনি দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে যদি আইপি দিয়ে দিই তাহলে আইপি অটোমেটিক্যালি এটাকে কানেক্ট করবে। যেমন আমি যদি ডেস্কটপে যাই, ডাউনলোড সরি, সো ওকে আইপি খুঁজবো, এই যে আইপি এই যে ফাইলটা এক্সপেক্টেড ফাইল। সো আমি দিলে এটা আপলোড হয়ে যাবে, তারপর আপনি এখানে ডিস্ট্রিবিউট করবেন, কাকে দিবেন। টেস্টার আপনি এখানে গ্রুপ টেস্টার করে ফেলতে পারবেন, কে টেস্টিং টিমে থাকবে না থাকবে। আবার লিঙ্ক দিয়ে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। ফায়ারবেজের ফিচার গুলো এরকমই যে আপনি এখানে আপলোড করে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন অথবা শেয়ার করে দিবেন, সবাই এটা ইউজ করতে পারবে। যাদেরকে ইমেল দিব তাদের কাছে একটা ইমেল চলে যাবে, তারা দেখবে যে নতুন একটা বিল্ড আসছে এবং কাজ করতে হবে। তো ফাইনালি আমাদের এখানে এটা রেডি হয়েছে। যখন আপনি এটা বিল্ড করার পর যে সেম একটা অ্যাপস এর মতো আসে, এই যে পুশ নোটিফিকেশন আসছে সামহাউ। সো আমি এখন এটা ভেরিফাই করছি না। সো আমাদের এখানে এই যে 6969 অ্যাপটা ওপেন হচ্ছে, যেহেতু ওটা আমি বিল দিয়েছি। পুশ নোটিফিকেশন এখানে আসছে কিন্তু সামটাইমস এটা গ্যারান্টিড না যে সবসময় আসবে। সো এটার জন্য আপনাকে রিয়েল ডিভাইস ইউজ করতে হবে। এটা অনেক সময় নিচ্ছে, কেন নিচ্ছে আমি জানি না, বাট এটা হয়তো একটা রিজন হতে পারে। এই যে আমাদের অলরেডি লগ ইন ছিল জন্য আমার এটা চলে আসছে, এটা ঠিক আছে। তো আম, এখন আপনি এখান থেকে যেভাবে মাউস দিয়ে ক্লিক করে আপনি এটার মধ্যে যেতে পারবেন। আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন, তারপরে এখান থেকে যে প্রোফাইল দেখবেন। ইন অ্যাপ নোটিফিকেশন হলো এটা, যেটা আমি বলতে যাচ্ছিলাম এটা। এইখানে যে ইন অ্যাপ নোটিফিকেশন আপনার এখানে জমা হবে। সো কমেন্টেড ইউর পোস্ট, এরকম আছে অনেকগুলো। তো এই জায়গায় তখন এখান থেকে আপনি ইজিলি এটাকে বারবার ডিপ্লয় না করে আপনি এখান থেকে চেক করে আপনি যেই জিনিসটা আপনি পেলেন সেটা দিয়ে আপনি চেক করে দেখবেন। যদি এটা ভালো হয় তাহলে আপনি ওখানে লিখে রাখবেন এটা কিউএ পাস হলে দেন হলো আমাদের যে রিভিউ টিমে আছে সেটাকে মার্চ করবে, মার্চ করলে এটা তখন মেইন স্ট্রিমে চলে আসবে। যখন মেইন মডিউলটা যখন আমাদের মেইন ইয়েতে চলে আসলো তখন আবার এটাকে আরেকবার টেস্ট করা হবে, টেস্ট করে এটাকে আমার একটা ফাইনাল প্রোডাকশন রেডি করবে, তারপরে প্রোডাকশনে চলে যাবে। তো এই হলো সিমুলেটর যে দেখলেন, আমি বললাম যে আইফোন 11 প্রো এইটাতেই হয়েছে। আমি অন্য ডিভাইস আনতে পারি, ডিভাইস আমি অন্য কম বেশি করতে পারি, এটা ডিপেন্ডস অন মি। এখন আমি বলি অ্যান্ড্রয়েডে কিভাবে কাজ করে। অ্যান্ড্রয়েডটা আমি সামহাও আপনাদেরকে দেখানোর জন্য রিমুভ করে দিয়েছিলাম আমার এক্সিস্টিং ডিভাইস, বাট এখন আর এক্সিস্টিং ডিভাইসটা অ্যাড করতে হলে অনেক সময় লাগছে। দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা। ওকে, সো অ্যান্ড্রয়েড ডিভাইসে যে এরকম একটা ডিভাইস পাবেন, সামহাও এটা সম্ভবত আমার এখানে ইনস্টল হয়নি, এটা অনেক সময় লাগছিল, তো আমি আর পারি না এটা করতে। তো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব। সেম ওয়েতে আপনি যখন এখানে ডিভাইসটা দিবেন দেন আপনি এখানে এই যে পিক্সেল 7 আসছে, এটা হলো ভার্চুয়াল ডিভাইস। আপনি কিভাবে অ্যাড করবেন, মূলত আপনি সেম ভাবে আপনি যখন ওখানে গেলেন, আপনি যে আমি তখন ডিরেক্টরিটা চেঞ্জ করব যখন এখানে আছে। সো আমি এখান থেকে আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেলাম,
আমি দেখলাম যে কোন ব্রাঞ্চে আছি, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। আমি ইচ্ছা করলে ওই ব্রাঞ্চে যে যে পুল রিকোয়েস্ট আমি পেয়েছি সেই ব্রাঞ্চে চলে যেতে পারবো। চলে যাওয়ার পর তখন আমার এখানকার সোর্স এখন ওই ব্রাঞ্চ অনুযায়ী হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি টুলসে যাবেন। টুলসে যেয়ে যদি আপনি ফার্স্ট টাইম কনফিগার করেন, ডিভাইস লিস্টে ডিভাইস ম্যানেজারে যাবেন। এই যে ডিভাইস ম্যানেজার তৈরি হবে, এখান থেকে আপনি এই যে ভার্চুয়াল ডিভাইস তৈরি করবেন। এখানে অনেকগুলো ভার্চুয়াল ডিভাইস আছে। সো আপনি যেটাই করতে চান, 7 পিক্সেল 8 আমরা করতে চাই সাপোজ। সো আমি নেক্সটে গেলাম। দেন এখানে কিছু ইয়ে আছে। এখানে আপনি যখন দিলেন জাস্ট হয়ে গেছে আমার এটা করে। এখানে অনেক কিছু অ্যাডভান্স কিছু লেভেল আছে যে কোন আম অ্যান্ড্রয়েড নিবেন অথবা এপিআই ভার্সন কোনটা নিবেন সেটা ডিপেন্ড করবে আপনাকে যে স্পেসিফিকেশনটা দিবে সেটাই নিবেন। এরপর আপনি এখান থেকে যেয়ে এই যে পিক্সেল 8 এবং এখান থেকে অ্যাডিশনাল সেটিংসও আছে আরো ডিটেইল লেভেলে কাস্টমাইজ করতে পারবেন। দেন আপনি যখন ফিনিশ দিবেন দেখেন এটা চলে আসে। কিন্তু এটা কতটুকু কি হবে আমি জানি না। বাট আমরা যদি এটা যদি এখান থেকে রান করি, দেখি রান হয় কিনা। এটা প্রপারলি ডাউনলোড হয়নি। সো যখন আমার এটা হবে তখন আমি কি করব? এই যে এখানেও ভার্সন দেওয়া যাবে। আমরা ভার্সন কন্ট্রোলিংটা ডিফারেন্ট ভাবে করেছি আমাদের অ্যাপের জন্য। কিন্তু আপনি দেখে নিবেন কোথা থেকে ভার্সনটা চেঞ্জ করা যায়। আমাদের যেমন ভার্সনটা চেঞ্জ করি আমরা এখান থেকে যে এখানে ডেভ ভার্সনের জন্য চেঞ্জ, এটা স্টেজিং এর জন্য, এটা প্রোডাকশন এর জন্য। সো আমাদের লেটেস্ট ভার্সন কোনটা আছে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ফায়ারবেস কোথায় ছিল? আচ্ছা এটাতে। আচ্ছা এটা অলরেডি ইয়েতে গেছে আমি এটাকে স্কিপ করলাম। তো আমরা এখানে দেখবো লেটেস্ট ভার্সনটা কোনটা। তার পরের ভার্সনটা দিতে হবে 94954। সো আমার পরের ভার্সনটা যাবে হলো 956 955। সো এটা দিলাম। এরপর একটু স্পিন করে ওরা সামহাউ। এটাতে যখন সিঙ্ক হয়ে গেল দেন আমি এটাকে এই যে পার্টিকুলার যে ডিভাইসে আমি বিল্ড করতে চাই রানিং ডিভাইসেস 8। সো এটাতে আমরা এখন বিল দিতে পারবো। এটা রেডি হয়নি এখনো। রেডি হলে আমরা এখানে এই যে প্লে বাটন বা বিল বাটনে ক্লিক করলে এটা অটোমেটিকলি বিল হয়ে এখানে শো করবে অ্যাজ লাইক এটার মতো। তখন আপনি ওখানে যেয়ে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো আরেকটা ওয়ে যে আপনি কিভাবে করবেন। সো আমি যেটা বললাম টুলস থেকে ডিভাইস ম্যানেজার, দেন এখান থেকে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো ডিভাইস আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপল ডিভাইস আপনি করতে পারবেন। ২ টা ডিভাইসের মধ্যে শিফট করে আপনি দেখতে পারবেন যে এটা কাজ করতেছে কতটুকু। আমার এই ডিভাইসটা ডাউনলোড হতে সময় লাগবে কারণ এটা আমি রিমুভ করে দিয়েছিলাম। আমার অনেকগুলো ছিল আপনাদের দেখানোর জন্য। বাট এটা এখন আবার সময় নিচ্ছে। তো ভেরি সিম্পল আপনি কোন ডিভাইসে দিবেন এটা দেওয়ার পর এটা করবেন। আপনি যদি একটা ডিভাইস আপনি কেবল দিয়ে প্লাগ ইন করেন তখন আপনি এইখানেই ওইটা পাবেন এক্সিস্টিং ডিভাইস হিসেবে। সো ওই ডিভাইসটা যখন আপনি দিয়ে দিবেন তখন এটা এখানে কাজ করবে। ফর এন এক্সাম্পল আমি দেখাইতে পারি। জাস্ট আ মিনিট। যেমন ধরেন আমি আমার একটা ডিভাইস এখানে প্লাগ ইন করছি। তো নট নেসেসারি যে সবসময় আপনাকে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে আপনাকে আপলোড করতে হবে বা ফায়ারবেজে আপলোড করতে হবে। যেমন আমি একটা ফোন আমাকে ইন্টিগ্রেট করলাম কেবল দিয়ে আমার ডিভাইসের সাথে। এখানে অবশ্যই আপনাকে ফাইল ট্রান্সফার এন্ড অডিও এটাতে যেতে হবে। এরপর ইউএসবি ডিবাগিংটা অ্যালাউ করতে হবে। দেন আপনি হলো এখানে পেয়ে যাবেন আমার ডিভাইসে এই যে Oppo এই ডিভাইসটা এখানে এড হয়েছে। এখন আমি যদি এখানে প্লে দেই তাহলে আমার এই ডিভাইসে এই ভার্সনটা প্লে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে অনেকগুলা আ এনভায়রনমেন্ট বিল্ড ভ্যারিয়েন্ট থাকবে। আমরা যেমন ৩ টা ভ্যারিয়েন্ট করেছি ডেভের জন্য, স্টেজিং এর জন্য, প্রোডাকশন এর জন্য। আবার ডেভের জন্য ২ টা করেছি, একটা রিলিজ, একটা ডিবাগ। ডিবাগ ভার্শনটা ডেভেলপারের জন্য লাগে কারণ তারা ডিবাগ করে বিভিন্ন প্রসেস। সো তাদের এই জন্য ইম্পোর্টেন্ট। তো ডিবাগটা আমরা সাধারণত নেই না। যারা টেস্ট করি তারা রিলিজ ভার্শনটাই টেস্ট করি। তবুও আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি জিজ্ঞেস করে নিবেন যে কোন ভার্শনটা আমি টেস্ট করব বা কোন ভ্যারিয়েন্ট আমি টেস্ট করব। এরপর আপনি যখন এখানে প্লে দিবেন অটোমেটিক্যালি এটা প্লে হয়ে আপনার এখানে এটা অটোমেটিক্যালি ওই যে আম আ ইয়েটা চলে আসবে আরকি। ঠিক আছে?
বিলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এই ভার্সনটা। সো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন ভার্সনটা ইয়ে করবেন। আমাদের এখানে ভার্সন দেখার মতো কিছু সিস্টেম আছে। একটু শো করে দেখাই। আপনি যখন প্রোফাইলে যাবেন, এখানে সেটিংস এ যাবেন। এইখানে দেখবেন আমাদের ভার্সনটা লেখা থাকে। ভার্সন 7.0 7.93। সো 7.9 ভার্সন আর 3 হলো বিল নাম্বার। তো এইভাবে আপনি অ্যান্ড্রয়েডেও দেখবেন যে এখানে একটা ভার্সন নাম্বার দেওয়া আছে। সো ওই ভার্সন দেখে আপনাকে যখন রিপোর্ট করবেন তখন এইভাবে আপনি রিপোর্ট করতে হবে। কোন ভার্সন, কোন ইউজার নেম, কিভাবে এটা করেছি। আমি এর আগে একবার দেখাইছি কিভাবে কি এনভায়রনমেন্ট আমরা এখানে ইয়ে করি। তো আপনি যখন এইটাতে টেস্ট করবেন যদি ইস্যু পান তাহলে এইটাতে পাচ্ছেন, অন্যটাতে পাচ্ছেন না। তখন এই স্পেসিফিকেশন ডিভাইসের জন্য আপনাকে রিপোর্ট করতে হবে। কোন এনভায়রনমেন্টে টেস্ট করতেছেন ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এই এনভায়রনমেন্টে যদি আপনি এটাকে না দিতে পারেন তাহলে এটা ডেভেলপার কখনোই বুঝবে না যে কোন এনভায়রনমেন্টে তাকে টেস্ট করতে হবে। ওয়েস ভার্সন এবং অল দোজ থিংস ইউ হ্যাভ টু মেনশন ক্লিয়ারলি ইন ইউর বাগ রিপোর্ট। সো ঠিক আছে, আমার এইটুকুই ছিল আজকে। কারণ আমরা বাকিটা আপনাদেরকে আমরা পরে ইয়ে করব। টেস্ট ফ্লাইটস কভার করছি আমি। ইউআই ইউএক্স টেস্টিং গতদিন আমি কভার করেছি কিভাবে করা যায়। অ্যাপ ফ্লো টেস্টিং কিভাবে কাজ করে। ফ্লোটা মানে ইউআই ফ্লো যেভাবে আপনাদের দেওয়া আছে ওইভাবে আপনি ফ্লো টেস্ট করবেন। এই তো, এই টোটাল আমি অলরেডি আপনাকে সবগুলোই বললাম। তো আশা করি আজকে কি শিখলেন, গিট কিভাবে কাজ করে বেসিক লেভেল। নেক্সট লেভেলের জন্য আপনাকে ওটার জন্য আলাদা উইন্ডো আছে, ওটা দেখবেন। যদি আপনারা চান আমরা আলাদা ক্লাস নিতে পারি, সেটা পরে আমাদের কোর্স শেষ হওয়ার পরে। সেকেন্ড হলো যে কিভাবে আপনার আইডি গুলাকে ইউজ করতে হয়, কিভাবে আপনার সিমুলেটর অথবা ইমুলেটর ওপেন করে এটাকে টেস্ট করতে হয় সেটা দেখালাম। আর আরেকটা হলো যে কিভাবে ফ্লো টেস্ট, ইউআই টেস্ট এভাবে করে, যেটা গতদিন কিছুটা দেখিয়েছি। আর এইখানে আপনি যখন আসবেন তখন আপনি এখান থেকে যে স্ক্রিনশট, আমি যেটা এর আগে বলেছিলাম যে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি অরিজিনাল স্ক্রিনের সাথে মেলাবেন যে আসলে এটা কতটুকু ডিফার করে, কতটুকু এটা অ্যাকচুয়াল ডিভাইসের সাথে কতটুকু ভ্যারিয়েশন আছে, এবং এটার উপর বেস করে আপনি আপনার টেস্ট লিখবেন। এই হলো ব্যাপার। সো গতদিন একটা কথা ছিল যে মাল্টিপল ডিভাইস আমরা কিভাবে টেস্ট করব, মাল্টিপল ইয়ে, কারণ সব ডিভাইস আমাদের নাই। সো দিস ইজ দ্য ওয়ান ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। আর আরেকটা হলো যে যদি আপনাকে কখনো গিটের অ্যাক্সেস দেয়, সেখান থেকে আপনি কিভাবে আপনার এটাকে ক্লোন করে আপনি আপনার মতো করে বিল্ড করবেন সেটা ইয়ে করতে পারেন। কোনো জায়গায় আটকে গেলে লট অফ রিসোর্সেস আর দেয়ার। আপনি ওখানে কোন জায়গায় আটকাচ্ছেন সেটা দেখতে হবে, কনফিগারেশন গুলো দিয়ে ইয়ে করতে হবে। অনেক সময় দেখবেন যে একটা কোম্পানিতে আলাদা একটা টিমই থাকে যারা বিল্ড ইয়ে তৈরি করে দেয়, বিল্ড এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। সো অলরেডি আমি বেশি সময় নিয়ে ফেলছি। সো আমি আজকে এইটুকুই ক্লোজ করতেছি। আমি দেখি আমাদের